বিএনপি সংস্কারের কথা বললে 31 দফা নামের একটি কুমিরের ছানা 4 বার 7 বার 8 বার 49 বার দেখায়। সেই জায়গার মধ্যে থেকে যেইগুলি না মানলে কোনো অসুবিধা নাই, সেইগুলির মধ্যে লাল 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 দাগ দিয়ে রাখছে। কেন? আমার কাছে মনে হয় বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত না, এটা আমার হাইপোথিসিস। সেই জন্য বিএনপি এই সংস্কারটা, যদি আজকে বিএনপি রাজি হইতো, জুন মাসের মধ্যে সংস্কার হয়ে যেত, জুলাই মাসের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যেত, অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে ইলেকশন হয়ে যেত। বিএনপি যেহেতু প্রস্তুত না, মাঠ পর্যায়ে বিএনপির স্ট্রেংথ বিএনপি জানে না, সেই জন্য বিএনপি এই সংস্কার, এনসিপির ঘাড়ে দোষ, ইউনূস চায় না এবং অন্যান্য চাপ টাপ। দেখেন তারেক সাহেবও দেশে আসে নাই। আপনি যদি একটু বলতেন যে আমার হাইপোথিসিস হচ্ছে বিএনপি চায় না ইলেকশন আসলে। আচ্ছা আচ্ছা, আমি খালেদ ভাই আমি আপনাকে বলি, আপনি ধরেন ডক্টর ইউনূস, আমি বিএনপির একজন টপ লিডার, আমি বললাম আমি একটা সংস্কারও মানি না, এতক্ষণ পর্যন্ত যতগুলো মানছিলাম এখন ওগুলোও মানি না, আরো যেগুলো মানি না তত আছে, একটাও মানি না। আপনি কি এটার জন্য ইলেকশন দেবেন না? না, আমি দিব, কিন্তু মুশকিল হচ্ছে আচ্ছা এক নাম্বার খেয়াল করেন। জি, তার মানে ব্যাপারটা হচ্ছে এই, আমরা কাউকে ঘাড় ধরে সংস্কার মানা, মানে আমি ইভেন একজন কমিশন চেয়ারম্যান, যিনি ঐক্যমত্য কমিশনের মেম্বার, তিনিও বলছেন যে বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে তারা সংস্কার মেনে নিলে ইলেকশন হবে। সো সংস্কারের সাথে রিলেট করা হচ্ছে। বিএনপি বা আর কোন দল একটা সংস্কারও না মানার জন্য যে কনসিকুয়েন্স হতে পারে তার পাবলিক স্ফিয়ারে, পলিটিক্যাল স্ফিয়ারে, সেটা মেনে নিয়ে যদি সে সংস্কার না মেনে নিতে চায়, who are we to say that যে তোমাকে মানতে হবে? আমি আমার জায়গাটা একটু বলি ডক্টর রহমান, দেখেন ওরা আন্দোলন শুরু করছিল চাকরিতে কোটা নিয়া, যে আমি আর এখন বয়সও নাই, চাকরিতে আমি আর যাবো না। সেই আন্দোলনটাতে ওদেরকে যখন অকারণে মারা শুরু হইলো, তারপরে যখন এটা নৃশংসতার পর্যায়ে চলে গেল, তখন আমি আপনি যে যার জায়গা থেকে এটার মধ্যে একটা অংশগ্রহণ করতে চাইছি। কিন্তু পাশাপাশি তো এইটাও চাইছি দেশটা আরেকটা হাসিনার কাছে না আসুক, পাশাপাশি তো এইটাও চাইছি একই রকম জায়গা থেকে না আসুক। এই জুলাই আগস্টকে কিছুই থাকবে না, আপনার শুধু ক্ষমতা আছে, আপনি বিএনপি ডক্টর জাহিদুর রহমান, আপনি আমার কাছে এসে বলবেন একটা সংস্কার আমি মানি না, ইলেকশন তো আপনাকে দিতে হবে, এটাই করবেন আপনি। না খালেদ ভাই, আমি 5 তারিখের পর থেকে একটা একাডেমিক ডিবেট অনেকগুলো প্রোগ্রামে করেছি, এবং আমি এইটা যদি কোনোদিন কেউ ব্রডার স্কেলে করতে চায়, আমি তার সাথে করতে প্রস্তুত আছি। সেটা হলো সংস্কার বলে কনস্টিটিউশনাল বা লিগ্যাল কতগুলো জিনিস স্ট্রাকচার ঠিক করে আমরা যদি মনে করি শেখ হাসিনা ঠেকানোর পথ বন্ধ হবে, এটা আটার স্টুপিডিটি। আমি স্টুপিডিটি শব্দটা জেনে শুনে বলছি, and I can debate with anybody। গত 20 বছর থেকে পৃথিবীতে আলোচনা হচ্ছে, আমি একটা বিখ্যাত বইয়ের উদাহরণই দিই, 16 সালে সম্ভবত বেরিয়েছে সেই বিখ্যাত বই হাউ ডেমোক্রেসিস ডাই, লেভিটস্কি আর জিবলাতের। তারা দেখিয়েছেন কিভাবে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে দেশে দেশে স্বৈরতন্ত্র আসছে। 2006 সালের পর থেকে ডেমোক্রেটিক ডিক্লাইন চলতেছে পৃথিবীতে। ইউরোপের মাটিতে নিও ফ্যাসিস্ট পার্টি, ইটালিতে ব্রাদার্স অফ ইটালি ক্ষমতায় এসছে, জার্মানিতে এএফডি, আপনি যে দেশে ছিলেন দীর্ঘদিন, এএফডি ডাবল সিট পেয়েছে। এগুলো সবই ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে হয়েছে। তো আমরা যদি মনে করি এটার মাধ্যমে হাসিনাকে করব, তখন আমার কাছে মনে হয় যে এই ওভার এস্টিমেট করার মধ্যে কোনো প্রবলেম আছে। আমি আপনার বক্তব্যের সাথে একদম একমত, কিন্তু আমি মনে করি মাত্র 2টা সংস্কার, যে সংস্কারের লিস্ট নিয়ে আমি বসছি, সেই 2টা সংস্কার হলে বাংলাদেশের রাজনীতির 53 বছরের বেশি সংস্কার হবে। একটা হচ্ছে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, জীবনেও না, এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান পদে থাকতে পারবেন না। আমার এই 2টা দেন, এই 2টার ব্যাপারে আমি আপনার সাথে এটা নিয়েও দ্বিমত করি, একমত হতে পারে তারা। একটা উদাহরণ দিই তাহলে। বিজেপি ক্ষমতায় আসার আগে 14 সালে 4 থেকে 14 কংগ্রেস ক্ষমতায় ছিল। কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে 4-এ যখন প্রথম জিতলো, তখন সোনিয়া গান্ধী প্রাইম মিনিস্টার হবে, উনি কংগ্রেস প্রধান। এই আলাপ হলো, বিজেপি সরগোল শুরু করলো, উনি তো জন্মগতভাবে ভারতীয় না, কিভাবে সে প্রাইম মিনিস্টার হয়, এন্ড শি ডিড ব্রিলিয়ান্টলি, শি ডিসাইডেড যে তিনি প্রাইম মিনিস্টার হন নাই। ওই 10 বছর ভারতের প্রাইম মিনিস্টার কি মনমোহন সিং ছিল? আমরা একটু ভালো মতো খোঁজ খবর করলে জানি। সুতরাং আমরা যদি মনে করি এগুলো করলে হবে, আমি আবারও বলছি, প্লিজ খালেদ ভাই ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, এগুলো করা যাবে না, করতে হবে না, আমি তা বলছি না। কিন্তু আমি ভারতের উদাহরণটা দিয়ে দেখলাম 10 বছর ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার আসলে ছিলেন সোনিয়া গান্ধী, প্রতিষ্ঠিত। ওকে ডক্টর রহমান, আপনার সাথে কথা বলতে খুবই আনন্দদায়ক। আমি বরং এখনকার ভারতের দিকে আপনার দৃষ্টি দিই। অমিত শাহ বিজেপির প্রধান, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তার ফলে হয়েছে কি সবকিছু গোপালগঞ্জে যায় নাই, কিছু কিছু ফরিদপুর মানে পটুয়াখালীও গেছে। তো কিছু কিছু পটুয়াখালী যাওয়ার পরে এই যে ক্ষমতাটার একটু হলো ভাগ হয়, একজন হজরত হয়ে ওঠেন না, এইটারও একটু দরকার আছে। যাই হোক, আপনার কথা আমি শতভাগ আমি আপনার মানলাম। আমরা সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম, জনাব আসিফ মাহমুদ, তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে, যেখানে তিনি
প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন, তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেয়ার জন্য 4 ঘন্টার মিটিং এর আগে 3.5 ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন, শেষে বুকে পাথর বেঁধে তার ভাষায় এসে। আচ্ছা, এই ক্লিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সার, খুবই গুরুত্বপূর্ণ, পারহ্যাপস মোস্ট ফলোড ইনফ্লুয়েন্সার ঘোষণা করেছিলেন 2 দিন আগে যে ওয়াকারুজ্জামানের জন্য তিনি একটা বিরাট ঔষধ আনতেছেন, লেভেনচুস এই শব্দটা ব্যবহার করেছেন। তারপরে না জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই ভিডিও দেখিয়ে উনি বলছেন দিস ইজ দ্যাট। তার মানে একজন উপদেষ্টা সরকারে বসে এই কাজ করছেন তার সাথে কানেক্ট হয়ে। আচ্ছা, সেই ভদ্রলোক কিন্তু 5 বছরের সরকার চাইছে, সেই যার সাথে কোলাবোরেট করে আসিফ মাহমুদ এটা করছেন। আরেকটু যোগ করি, তিনি যে সেই প্রবাসী ইনফ্লুয়েন্সার যিনি নিজেকে অর্জুন বলে জনাব খলিলুর রহমানকে কৃষ্ণ বলেন, সেই কৃষ্ণ সরকারে, এবং সেই কৃষ্ণকে আমি এখন ডিফ্যাক্টো ডেপুটি চিফ অ্যাডভাইজার বলে মনে করি। একই অঙ্গে এত রূপার কারণ নাই। তিনি হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গার, তখনই উনি মন্ত্রী, তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আল জাজিরার রিপোর্টেও এসছে তিনি এসে পরবর্তীতে সেনাপ্রধানকে সরানোর চেষ্টা করছেন। আমি যদি এই অঙ্ক করি, সেনাপ্রধানকে সেই ইনফ্লুয়েন্সাররা প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান রকম ইস্যু দিয়ে। কিন্তু আমি যদি বলি টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন, ওনাকে রেখে ইলেকশনটা অনেক পেছনে। একটা ছোট্ট প্রশ্ন করি। জি জি, বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন, প্লাস ডক্টর মোহাম্মদ ইউনূস প্লাস আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরাসরি বলছেন যে কি বলে এটার নাম কি, সেনাপ্রধানের ব্যাপার, সেনাপ্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনূসকে তিনি মেনে নিলেন, প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরো অনেক ক্ষমতাবান, কৃষ্ণ অর্জুন নাগার্জুন অনেক কিছু আমরা বলতে পারি, তারা সবাই মিলেও যে সেনাপ্রধানকে সরাতে পারলেন না, এক চুল তার কোনো কিছু করতে পারলেন না, সেনাপ্রধান এখানে টিকলেন কি করে? তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সত্য? সেনাপ্রধানও কি বিএনপির সাথে ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক্ট করতেছেন? আপনি বলতেছেন ডিফেক্টো যাকে ডেপুটি প্রাইম মিনিস্টার, সেই ডেপুটি প্রাইম মিনিস্টারের কি অনেক বেশি ক্ষমতা আমরা দেখতে পাইতেছি? তাকে তো আমার একটা জোক মনে হইতেছে। জোক মনে হইতেছে কেন? সেই করিডোরের জায়গায় একটা ত্রাণের জায়গায় একটা করিডোর, যেটা উনি করতেছেন এইটাই বলতে পারতেছেন না। মানে দেখেন, ক্ষমতা তো আসলে খালি পাওয়ার প্র্যাকটিস করে না, আপনাকে তো বুঝতেই হইব যে আমি ক্ষমতাবানও বটে। মানে মানে মঞ্জু ভাইয়ের মতো নিরিবিলি ক্ষমতা, নীরব কবিত্ব তো কবিত্ব না। ওইটার ক্ষেত্রে তো আমি নীরব ক্ষমতা দেখতে পাচ্ছি। নীরব ক্ষমতা তো ক্ষমতা না আসলে। না, হ্যাঁ খালেদ ভাই, আমি মনে করি না ঘটনা যেটা হয়েছে, ওনারা ফর দ্য টাইম বিং ফেইল করেছেন, এটা তো ফ্যাক্ট। যেমন ধরুন আমি আমাকে প্রশ্ন করার চেষ্টা করেছি, আমি এখানে এই প্রশ্নটা একটু ছেড়ে দিতে চাই। সেটা হচ্ছে আমি যে বলেছিলাম যে এই মুহূর্তে যদি সরকারের বাইরে বাকি দুটো পাওয়ার সেন্টার বিএনপি এবং সেনাবাহিনী, সরকার কিন্তু একসাথে দুটোর সাথে ফাইট করতে নেমেছে। এটাও আমার কাছে কিন্তু খুব স্মার্ট মনে হয় না। এবং ওই ফাইট চলতে চলতে ওই যে সরকারি কর্মচারী যে আইন, সেটা তারা কার্যকর করে দিলেন। টেকনিক্যালি মনে হয় ঠিক আছে, এটা যদি করিও এই কেওসের মধ্যে না করি, এই দেখেন তারপর কিন্তু তাদেরকে এটা থেকে সরেই আসতে হলো। তো সরকারের খোয়াব আছে, আমি শব্দটা এটাই বলতে চাই একটু ডেরিভেটিভ ঢঙে, কিন্তু খোয়াবটা কিভাবে করা উচিত, কিভাবে করব, তার শক্তি কতটুকু, আমার ধারণা সরকার তার নিজের শক্তির অ্যাসেসমেন্টে ভুল করছে। এজন্যই বলছি আমি ওই যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে উনি যদি ইলেকশন দিয়ে দেয় তাহলে কি আমরা সরি বলবো কিনা, আমার উত্তর হচ্ছে সরি বলবো না। সরি কেন বলবো না জানেন? ইলেকশন ইচ্ছা মতো দেয়া আর একটা ইলেকশন দিতে বাধ্য হওয়া, দিস টু থিংস আর নট দ্য সেম। উনি ইলেকশন দিতে বাধ্য হয়েই হয়তো শেষ পর্যন্ত যাবে। আমি বিশেষ করে টোকিওতে তার জাপানে তার বক্তৃতা শোনার পর মনে হয়েছে সেটা আসলে ধন্যবাদ পাওয়ার মতো ব্যাপার হবে না। আমি এটুকু বলে এই অংশে আমি শেষ করছি। গতকাল আমাকে মাননীয় মতিউর রহমান চৌধুরী ভাইয়ের প্রোগ্রামে জিজ্ঞেস করছেন এসব করে উনি তাহলে কি অর্জন করবেন এত কিছু করে। তো আমার উত্তর ছিলেন অসম্মান অর্জন করবেন। আমি খুব দিব্য চোখে দেখতে পাচ্ছি উনি অসম্মানের সাথে বিদায় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। একটা সময় বলতাম যে কারো কারো আছে একটা অংশ তাকে এটা বোঝাচ্ছে, আর ভুল বোঝানো না, ওনাকে রক্ষা করার জন্য বলতে গিয়েও লজ্জা লাগে। মানে শেখ হাসিনার সময় আমরা এগুলো নিয়ে খুবই কঠোর ভাবে সমালোচনা করেছি। যে মানুষকে ভুল বোঝানো যায় সেই মানুষ এই টার্মোয়েলের টাইমে ক্ষমতায় থাকা ইটসেলফ ইজ এ প্রবলেম। সো আমার এখন ইন্টারপ্রিটেশন আমি এইভাবে করতে চাই যে তিনি নিজেই যথেষ্ট অ্যাক্টিভলি এর মধ্যে আছেন এবং এটাই আমাদের সংকটের কারণ। এন্ড বটম লাইন, যদি এই সম্ভাবনা খুব কমও থেকে থাকে, আমাদের সময়টা এত বেশি ক্রুশাল, আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এত বেশি জরুরি, আমাদের স্টেটের সিকিউরিটি আর সভারেন্টি এত বেশি অ্যাট স্টেক,
কম সংখ্যক সমস্যা থাকলেও আমাদেরকে যথেষ্ট বেশি শোরগোল করা দরকার, তাতে অন্তত ক্ষতি হবে না। আমি একটু প্রশ্নটা করে রাখি, আজকে আমাদের আবির ভাইয়ের একটু আমি অনুরোধ করতেছি যে আমরা একটু এক্সটেন্ড করতে চাই টাইমটা। আমি একটু প্রশ্নটা করে রাখি, যেমন ধরা যাক ডক্টর জাহিদুর রহমান যা বলতেছেন তার সবই হয়তো সত্য হইল, সব সত্য হইলেও আমি এটাই এক্সপেক্ট করি ডক্টর ইউনূস অত্যন্ত প্রাজ্ঞ গণতান্ত্রিক একজন মানুষ সমালোচনাকে সেভাবে নেবেন, এবং সমালোচনাটাও টাফ হওয়া মানে এইটা উনি যাতে ইন্টারপ্রিট না করেন যে প্রত্যেকে তাকে চলে যেতে বলছে। এটা তার বোঝা উচিত যে তিনি সঠিক পথে নেই, অন্তত কিছু মানুষ মনে করছে। আমি বলছি না তাকে সব আমাদের কথা মতো করতে হবে, কিন্তু উনি একটা রিকনসিডার করবেন, এটা খুব জরুরি। আর যেটা হয়েছে খালেদ ভাই, আমি তো এত খোলাখুলি বলে ফেলতে চাইও না, যারা এই সরকারের বিভিন্ন জায়গায় আছে, আপনার আমার মঞ্জু ভাই সবারই কম বেশি পরিচিত মানুষজন, সুতরাং সরকারের ভেতরে ডিনামিক্সটাও আমরা আসলে খানিকটা বুঝি। সুতরাং বাইরে থেকেও আসলে পরিস্থিতিটা কেমন সেটাও সরকারের দেখা দরকার, তাদের পদক্ষেপগুলো বা তাদের চিন্তাগুলো যে মানুষ বুঝতে পারছে বা অ্যাটলিস্ট সন্দেহ তৈরি হচ্ছে, এটা হলে আমরা মনে করি সরকারটা একটা রাইট ট্র্যাকে থাকার সম্ভাবনা তৈরি হবে। আর আমি এখনো বলছি যে ওই যে মঞ্জু ভাই বললেন যে ব্যালট বাক্স এখানে মারামারি, এটা ব্যালট বাক্স চুরি বা ছিনতাই ঠেকাতে পারবেন না টাইপের কথা প্রধান উপদেষ্টা বলেছেন বলে পত্রিকায় সূত্রের মারফত নিউজ এসছে, সেসব পুরনো কথা। তাহলে তো আসলে জুনে উনি কিভাবে রাতারাতি এই 6 মাসের মধ্যে পেরে যাবেন, এই প্রশ্নগুলো আসবে। এবং তিনি যদি শেষ পর্যন্ত এটা মনে না করেন, উনি যদি না পেরে ওঠেন বলে মনে হয়, we should try, আমরা জানি না যে আমরা পারবো কিনা, তেমন কাউকে পাবো কিনা, আমি এটা অন্তত বলতে প্রস্তুত আছি। আম সরি এভাবে বলার জন্য, আমরা ওনাকে সবসময় সমর্থন করেছি। শুরুর দিকে যে জরুরি প্রয়োজন ছিল সেটা অনেক ভালো হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, এবং কতটা করেছে এটা ডক্টর ইউনূসের চাইতে আমরা বেশি জানি। আমি আবারও বলছি, ডক্টর ইউনূসের চাইতে বেশি জানি, কারণ মেটিকুলাসলি আমরা এগুলো ফলো করেছি, কথা বলেছি। উনি আসলে বিশ্ব ব্যক্তিত্ব বাইরে ছিলেন, কিন্তু এই ডিস্ট্রাক্টেড সিস্টেমের মধ্যে থেকেও আরো ফার বেটার পারফর্ম করার সুযোগ ছিল, তিনি তার অনেক ক্ষেত্রেই ব্যর্থতার কারণে এটা করে উঠতে পারেন। এক লাইনের কোশ্চেন ডক্টর জাহিদকে দিয়ে শুরু, মঞ্জু ভাইকে দিয়ে শেষ হবে, আমাদের অনুষ্ঠান শেষ করা। সেটা হচ্ছে ইলেকশন কবে হবে বলে মনে করেন? মানে যুক্তি না, মানে এটা একটা ফোরকাস্ট, জ্যোতিষী প্রশ্ন, জ্যোতির্বিদ্যা না। আমি আগে জাহিদকে শুনি, আপনি শেষ কথা বলবেন মঞ্জু ভাই, আপনি বলবেন শেষ কথা। আমি মনে করি রমজানের আগে ইলেকশন হবে, আশা করি। ওকে, মানে এর বাইরে পারবেন না। আরেকটা কথা যোগ করে রাখি, সরকার আসলে সুযোগ নাই, সরকার অর্থনীতির বিরাট সাফল্য দেখাচ্ছে, অর্থনীতির অবস্থা ভালো না, অর্থনীতি সরকারকে বাধ্য করবে ইলেকশন। ফেব্রুয়ারির আগে। মঞ্জু ভাই আপনি বলেন, আপনার মিড ফেব্রুয়ারি, মানে রমজানের আগে আর কি। মিড ফেব্রুয়ারি। আর মঞ্জু ভাই আপনি বলেন।